ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো, আমি তো ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস নেই, আমি বিজনেস করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এনিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে? ভালো আছি। পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়েছে, এটা ঘটনা। পশ্চিমবাংলাতে সাধারণ যারা গরিব ছেলে মেয়ে তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, এটা ঘটনা। তাদের জীবন শেষ হয়ে গেছে, এটা ঘটনা। তাই জন্যই আমি বললাম যে এই যে অডিও ক্লিপটা বেরিয়েছে, এটা সত্যি মিথ্যে যাচাই সিবিআই এবং ইডির করা উচিত, এবং দেবকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন, হেফাজতে নিয়ে দেবকে ইন্টারোগেশন করা উচিত বলে আমি মনে করি। দেখুন, এটা দেব বলে কথা নয়, যেটা অডিও ক্লিপ বেরিয়েছে সেটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, কিন্তু আমরা প্রকাশ্যে বলতে শুনেছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছে আমাদের ছেলেদের চাকরি হবে, এটা বলেছে, প্রকাশ্যে বলেছে। আবার পরে বলছে যে না, ওটা বিকৃত করা। তাই তৃণমূল নেতানেত্রীরা কি বলে সেটা দিয়ে কিছু যায় আসে। এরকম অনেক নেতানেত্রীরা বলেছে, তৃণমূলের অনেক নেতানেত্রীরা বলেছে বাজার থেকে টাকা তোলার জন্য। তাই জন্য আমি মনে করি আগে দেবকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত ইডি এবং সিবিআইয়ের, এবং আমরা এই অডিও ক্লিপটা প্রয়োজনে আমরা পুরোটা দেখে নিই, প্রয়োজনে এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং ইমিডিয়েট এই অডিও ক্লিপের তদন্ত হওয়া উচিত, কার ভয়েস সেগুলো দেখা উচিত, এবং কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত বলে আমি মনে করি। বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকব, এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। অত সহজ না, অত সহজ না। 26,000-এর জন্য উনি নেই, উনি আছেন 8,000-এর জন্য। যেগুলো চোর ওগুলোর জন্য আছেন, ওগুলোর জন্য আছেন। বাকি যে 16-17 হাজার জেনুইন ক্যান্ডিডেট, তাদের জন্য উনি নেই। ওনার যখন সরকার কোর্টের কাছে যখন সাবমিশন করে, তখন অ্যাডমিট করে নিয়েছে যে কতগুলো চোর এবং জোচ্চোর চাকরি করছে। সবাই নয়, আমাদের লড়াইটাই চোর জোচ্চোরগুলোকে হাঁটানো, তার সঙ্গে এটাও লড়াই বাংলার পিসিকে হাঁটানো, এটাও আমাদের লড়াই। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। আমরা নেমেছি চোর তাড়াতে, কারোর ঘর ভাঙতে না। এই প্যানেলের মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা নেমেছি চোর তাড়াতে, আমরা নেমেছি পিসিকে তাড়াতে, এইটা মাথায় রাখতে হবে। কারোর ঘর ভাঙতে না, পিসিকে তাড়াতে, বাংলা থেকে তাড়াতে, ভাইপোকে তাড়াতে, বাংলা থেকে তাড়াতে। মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। অযোগ্য চাকরি যারা পেয়েছে তাদের লিস্টটা দিন না, বড় বড় ডায়লগ না মেরে, যে মেদিনীপুর থেকে পাক, কে কলকাতা থেকে পাক, হ্যাঁ তার লিস্টটা দিন না, ডায়লগ না মেরে লিস্টটা দিন। অযোগ্য চাকরি পেয়েছে আপনি যখন একবার বলছেন, আপনার কথার তো কোনো ভার্সি নেই। ওই MA BA LLB MCom BCom সব ডিগ্রি যিনি একসাথে একবারে করেছেন, সঙ্গে শুধু MBBSটা লাগিয়ে রেখেছিলেন, হয়তো লাগাতে পারেননি, MBBS-এর ফুল ফর্মটা জানেন না বলে, তো সেই ক্যান্ডিডেটগুলোর নামটা বলুন, সরকারিভাবে তার লিস্টটা পাবলিশ করুন। ডবল স্ট্যান্ডার্ড, একটা হিপোক্রিটের মতন কথা বলছেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়। তা আপনি কি করছেন? আপনার প্রশাসন কি করছে? আপনি বার করুন, আপনি বার করুন।
ওই 8,000 ছেলেকে যখন চাকরি খেয়ে যখন সিবিআই ইন্টারোগেট করা শুরু করবে না, তখন তো আপনার নাম উঠে আসবে সবার আগে। আর আলালের দুলাল ওই ভাইপোটা এত যখন বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনি যখন জানেন সব কিছু, কোথার থেকে বেশি চাকরি হয়েছে, কোথার থেকে কম চাকরি হয়েছে, তো পাবলিশ করে দিন। হাইকোর্টেও যখন হিয়ারিং হয়েছিল আপনাকে তো বলা হয়েছিল, রাজ্য সরকারকে তো বলেছিল ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টও তো চাইছে ওটা পাবলিশ করে দিন। ওটাকে লুকিয়ে রেখেছেন কেন? কাদের মাচাতে লুকিয়ে রেখেছেন? চোরগুলোকে মাচাতে। তার মানে কি মুখ্যমন্ত্রী জানেন? সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে মুখ্যমন্ত্রী। কি হয়েছে কি হয়নি উনি তো এসেছিলেন এসএসসি মঞ্চে। 5 মেম্বার কমিটি তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশনকে সুপারভাইজ করার জন্য। এটা একটা বেআইনি কমিটি, এখনো সেটা বেআইনিই আছে। পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিল, তিনি জানেন না? এই মঞ্চে এসে বলে গিয়েছিলেন। সব জানে। ওনার অনুপ্রেরণা ছাড়া এই ধরনের দুর্নীতি হতো না। ওনার অনুপ্রেরণা ছাড়া এই জেনুইন ক্যান্ডিডেটগুলো তারা সুখে শান্তিতে চাকরি করছিল, তাদেরকেও সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে, উকিল লাগাতে হচ্ছে, বিভিন্ন চেম্বারে যেতে হচ্ছে। তারা রাতে এখনো ঘুমোতে পারছে না। উনি শান্তি আছেন। উনি শান্তিতে এই জন্য আছেন কারণ যাতে করে সিবিআই যাতে কোমরের দড়িটা না পড়াতে পারে, এই জন্য উনি চাইছেন। কিন্তু এই যে ছেলেমেয়েগুলো যে সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে, তাদের চাকরি, নিজেদের চাকরি বাঁচানোর জন্য, তারা যে শান্তিতে চাকরি করছিল, তার জন্য দায়ী কে? 11 সালের আগে এই জিনিস হয়েছে? 47 সালে ভারত স্বাধীন হয়েছে, সেই থেকে 2011 সাল অবধি পশ্চিমবাংলায় এই জিনিস হয়েছে? এমন চাকরি দেন কেন যেটা চলে যায়? অপদার্থ, রেজিগনেশন দেওয়া উচিত। আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। বাংলা থেকে যখন চলে যাবেন না, বাংলা থেকে যখন চলে যাবেন তখন কি বলেন আমি দেখব। এখন বুদ্ধ ভট্টাচার্যকে যেমন লোকে সম্মান করে, ওনাকে কি বলে সেটা আমি দেখব। আমার বিশ্বাস মানুষ ওনাকে চোরই বলবে, গোটা পরিবারটাকে চোরই বলবে। মনে পড়ে লড়াইগুলোর সময় বাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। এই যে এই চাকরির দুর্নীতিটা কে ঘটিয়েছে? ক্ষমতা কাদের? কে ঘটিয়েছে? খাদ্য কেলেঙ্কারি কে ঘটিয়েছে? এককালে তো তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্লাস সিনিয়র অ্যাডভোকেট, তিনি তো মামলা করেছিলেন তো সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। জানতেন না মুখ্যমন্ত্রী? আপনার তদন্ত করার নির্দেশ দেওয়া উচিত ছিল না? কেন তদন্ত করতে দেননি? কেন আপনি তদন্তে বাধা দিয়েছেন সেটাও তো প্রশ্ন হওয়া উচিত। কেন ঘুমিয়েছিলেন সেটাও তো তদন্ত হওয়া উচিত। আপনার পরিবারেরও তো তদন্ত হওয়া উচিত। ওই টালির বাড়িটা কোথায় গেল? আগে তো সবাইকে টালির বাড়ি দেখিয়ে বেড়াতেন, হাওয়াই চটি টালির বাড়ি, তার মানে টালির বাড়িটা চলে গেল? হ্যাঁ, হরিশ মুখার্জি স্ট্রিটে যে বাড়িগুলো আছে কাদের? 188-এ হরিশ মুখার্জি স্ট্রিট কার বাড়ি? পশ্চিমবাংলার কটা লোকের ওই বাড়ি আছে? সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসাথী আর নিজের ভাইপো কোথায় ট্রিটমেন্ট করাতে যায়? আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। ক্ষমতা থাকে নিয়ে দেখাক না, ক্ষমতা থাকে নিয়ে আপনার প্রশাসন, আপনার সব কিছু, আপনি অনেকের সম্বন্ধে বদলা নেবে নিন। বাংলা থেকে যখন যেতে হবে না, চলে যেতে হবে না, তখন মানুষ বদলা নেবে। যারা যারা তৃণমূলের নেতা নেত্রী, ওই ছোট ছোট সব ইঁদুরগুলো যেগুলো এলাকায় লোককে চমকে বেড়ায়, মেরে বেড়ায়, মহিলা তুলে নিয়ে যায় না, আমাদের নোট করা আছে। পুলিশ অফিসার যেগুলো এর সঙ্গে জড়িত আছে আমার নোট করা আছে। এখন মানুষের যা, আপনি দেখুন না সন্দেশখালিতে মেয়েরা রাস্তায় নেমে ঝামেলা করছে, পুলিশকে কেউ ভয় পাচ্ছে না। আপনার পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশের এখন এমন অবস্থা হয়ে গেছে, ও যদি 100টা কেসও দেয় লোকে ভাববে এটা ফলস কেসই দিচ্ছে। এটা নেচার অ্যান্ড ক্যারেক্টার হয়ে গেছে ভাইপো পুলিশ আর মমতা পুলিশের। অনেক পুলিশ অফিসার ভালো আছে আমরা জানি, কিন্তু একটা শ্রেণী পুলিশ অফিসার যাদেরকে দিয়ে চমকায়, হ্যাঁ, তারা এটা বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে এটা হলো ফলস কেস। শুধু মানুষ নয়, আইন আদালত সব জায়গাতে এটা বুঝে গেছে এটা ফলস কেস। তাই তৃণমূল কাকে কেস দিবে, কাকে ভয় দেখাবে, সে দিয়ে মানুষের কিছু যায় আসে না। যখন ভারত স্বাধীনতার আন্দোলনে নেমেছিল তখন কিন্তু মানুষ মরার জন্য নেমে পড়েছিল রাস্তায়। এখন বাংলার মানুষের এরকম অবস্থা হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই,
স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে, এডুকেশন ধসে পড়েছে। আবার মমতা ব্যানার্জি বলছেন বদলা নেব, ক্ষমতা তাকে নিয়ে দেখান বদলা, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। উনি পশ্চিমবাংলার মানুষ যারা রাস্তায় এখন বসে গেছে তাদের জন্য কি করেছেন সেটা আগে তার জবাবটা দেওয়া দরকার। হ্যাঁ, তপন দত্তটা হত্যা হলো কেন, ও জবাবটা কোনোদিন মুখ্যমন্ত্রী দিয়েছে? বরুণ বিশ্বাস হত্যা হলো কেন, এটা নিরপরাধ ছেলে হত্যা হয়ে গেল, তার জবাবটা মুখ্যমন্ত্রী কোনোদিন দিয়েছে? হ্যাঁ, এই যে অভিজিৎ সরকার হত্যা হয়ে গেল, যে দলই করুক না কেন তা হত্যা, তার জবাব দিয়েছে? সন্দেশখালীতে যারা অত্যাচার হয়েছে তার জবাব দিয়েছে? ওই দালাল শাহজাহান শেখটাকে, যার নামে 1001টা কেস, তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল 56 দিন ধরে, যখন হাইকোর্ট বলল তারপরে গিয়ে ধরলো। বড় বড় লেকচার সারদায় কি করেছিলেন, বড় বড় লেকচার। এই সব দালালগুলো, এলাকার দালালগুলো, এই দালালগুলোকে আরো জেলে ঢোকাতে হবে। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। ওনাকে তো সবসময় লোকে ভুলই বোঝে, সকাল থেকে রাত পর্যন্ত ওনাকে ভুল বোঝে, সকাল থেকে রাত পর্যন্ত নাকি ওনাকে মেরে ফেলার চেষ্টা হয়, প্রত্যেকবার ভোটের আগে ওনার ইনজুরি হয়ে যায়, এগুলো হয়। এই নাটকগুলো আমরা বারবার দেখে আসি, ওনাকে সবাই ভুল বোঝে। চোরের মায়ের বড় গলা এখন হয়ে গেছে চোরের বড় গলা, নিজের পরিবারে জেল যাওয়া বন্ধ করার জন্য, তাই জন্য সবাইকে যায়, ভয়টা ওখানে। ক্যাবিনেটে যদি সিবিআই ঢোকে, এখনও ফুড স্ক্যাম চলছে, গরু পাচার চলছে। হ্যাঁ, আপনি একটা রাজ্য দেখান না ভারতবর্ষে, সেখানে অনেক রাজ্যে স্ক্যাম হয়েছে, কে ঠিক কে ভুল আমি বলছি না। অরবিন্দ কেজরিওয়াল একটা স্ক্যাম, লিকার। পশ্চিমবাংলায় কোথায় স্ক্যাম নেই সেই উত্তরটা মুখ্যমন্ত্রী দিক না, সেই উত্তরটা মুখ্যমন্ত্রী দিক না। ভাইপো দিক, ভাইপো ছাড়া তো জীবনে কাউকে চেনেনি। ভাইপো দিক, ভাইপো ঘুরে বেড়াবে বড় বড় গাড়ি করে, ভাইপো যাবে হলো বিদেশে ট্রিটমেন্ট করাতে, আর এদেশের লোকের জন্য কি সরকারি হাসপাতালগুলো বাঁচিয়ে রেখেছে? আর স্বাস্থ্যসাথী দিয়ে কত টাকার ট্রিটমেন্ট, আর কজন ট্রিটমেন্ট পায় স্বাস্থ্যসাথীতে? ভাইপোর জন্য স্বাস্থ্যসাথী, ভাইপো স্বাস্থ্য, ওনার পরিবারের লোকজন স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করে? বলা উচিত মুখ্যমন্ত্রী, টালির বাড়িটা কোথায় গেল বলা উচিত মুখ্যমন্ত্রীর। ফলস কেস দেওয়াটা তৃণমূল এবং পিসি ভাইপোর নেচার অ্যান্ড ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের কেস কেউ বিশ্বাস করে না। আপনি দেখুন কৌস্তব বাগচি, অম্বিকেশ মহাপাত্র, প্রতাপচন্দ্র দে, সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রেখেছে, প্রত্যেকের নামে করে গেছে। যেদিন চলে যাবে না ক্ষমতা, যেদিন চলে যাবে না, আমি দেখব বাংলার লোক আপনাকে কি বলে। বুদ্ধ ভট্টাচার্যকে যেমন সম্মান করছে না, আপনাকে চোরই বলবে, কারণ আপনার দলটা চোর, আপনার পরিবারটা চোর। তৃণমূলকে ভোট দিয়ে 2021 সালের পর মানুষের কি হয়েছিল সেটাও তো দেখতে হবে না। এতগুলো মানুষ খুন হয়ে গেল, অভিজিৎ সরকার তাকে তার মায়ের সামনে গলায় ফাঁস দিয়ে থেতলে মারা হলো এই মানিকতলার মতন জায়গাতে। হ্যাঁ, কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না যারা তৃণমূল করে। মুখ্যমন্ত্রীর কোনো লাজ লজ্জা আছে? আজকে সন্দেশখালীর মতন ঘটনা, যেসব পরিবারগুলো ধ্বংস হয়ে গেল, মারা গেল, এই যে ছেলে মেয়েগুলোকে সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে, কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? কোনোদিন গেছেন রাস্তায় যারা বসে আছে, চাকরি হারা বসে আছে, তাদের কাছে কোনোদিন গেছেন, গিয়ে বলেছেন? বাংলা থেকে টাটাকে তাড়িয়ে দিলেন, আপনি তাড়িয়েছেন, আপনাকে মানুষ তাড়াবে। আর আপনাকে তাড়ানোর পর তারপরে মানুষের রিয়াকশনটা দেখবেন। ভয়ে দেখিয়ে পুলিশ দিয়ে চমকে না বেশি দিন করা যায় না, কারণ এখন অনেক মানুষই আপনার বিরুদ্ধে কথা বলছে। এটা ঘটনা, এটা ঘটনা। এবং আমি দেখব আপনি যখন ক্ষমতা যাবে তখন আপনার দলের কটা লোক আপনার পাশে দাঁড়ায়। পশ্চিমবাংলাতে এত বড় দুর্নীতি হয়ে গেল, আপনি কি করেছেন 10 বছর ধরে? আপনার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হতো নাকি? করুন মানহানির মামলা, দেখব তো, আমরা তো দেখতে চাই। ভোটের আগে পশ্চিমবাংলায় পলিটিক্যাল স্লোগান ছিল গুড় বাতাসা, চড়াম চড়াম, সেগুলো কোথায় গেল? সেগুলো কোথায় গেল বলুন? গুড় বাতাসা, চড়াম চড়াম, খেলা হবে, ডায়লগ কোথায় গেল? এখনো তো খেলা হবে বলেন, কোথায় হচ্ছে? এইসব আর্ধেক ডায়লগ এখন সব জেলের গাড়োতে চলে গেছে।
ভবিষ্যতে যখন যাবে না, আরও কয়েকজন যাবে, দেখুন না কি হয়। আরও তো কিছুদিন মামলা গড়াতে দিন। উনি কি করছেন না করছেন আমরা সব খেয়াল রাখছি। সিবিআই এবং ইডি এইবারে তদন্ত কিন্তু পশ্চিমবাংলায় খারাপ করেনি, ভালোই তদন্ত করেছে। শুধু তাদের আমি একটা অনীহা দেখতে পাই, যখনই এটা পিসি ভাইপোর কাছে যখন চলে যাচ্ছে বা ভাইপোকে ডাকার ব্যবস্থা আসছে, তখন যেন ইডি সিবিআই কীরকম একটুখানি ভয়ে, না অন্য কিছুতে, না অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইয়েতে, সেটা বলতে পারবো না, কিন্তু তখনই একটুখানি কীরকম ইডি সিবিআই, যেরকম অরবিন্দ কেজরিওয়াল বলুন বা হেমন্ত সোরেন বলুন, তাদেরকে যখন অ্যারেস্ট করলো, যখনই পিসি পরিবারের কাছে চলে যায়, তখনই আমরাও দেখছি এটাকে কি করা যায়। কোর্ট তো মনিটর করছে, এখনও মামলা শেষ হয়ে যায়নি, কোনো মামলাই এখনও শেষ হয়ে যায়নি, এখনও সময় আছে। আস্তে আস্তে যাবেন তো, যখন যাবেন না তখন দেখবেন সারা পশ্চিমবাংলা কি বলে আপনাকে। আমার তো মনে হয় ইডি বা সিবিআইয়ের সন্দেশখালিতে তাদের অফিস গঠন করা দরকার, কারণ ওখানে প্রচুর অত্যাচার হয়েছে। এবং সবথেকে বড় কথা, যেগুলো তৃণমূলের ওসব এলাকার মস্তানগুলো আছে, ছোট ইঁদুর মস্তান, ফুটো মস্তানগুলো আছে, ওগুলোকে বড় ডোজ দেওয়া দরকার এবং সবার আগে ভেতরে ঢুকিয়ে দেওয়া দরকার। শুধু সন্দেশখালি না, যত এলাকা আছে, এলাকা স্তরের যেগুলো ছোট শাহজাহান এবং চোর আছে, সেই চোরগুলোকে সবার আগে ধরতে হবে। আমি তো জনগণের কাছে আবেদন করব, এলাকার লোকজনের থেকে নামগুলো নিন এবং কমপ্লেন করুন এই ছোট শাহজাহান আর ছোট মস্তানগুলোর জন্য। বড়গুলোর জন্য আমরা আছি, আমরা দেখব।